থ্যাংক ইউ স্যার। না, রঘুনাথ ব্যানার্জি। রঘুনাথ। হ্যাঁ স্যার। রঘুনাথ কার নাম? ঐতিহাসিক কোন চরিত্র? রামচন্দ্র। রামচন্দ্র। রামচন্দ্রের কয় ভাই ছিলেন? 4 জন। তোমার কয় ভাই? আমি একাই। দিদি আছে। দিদি তার একা বলছো? না, দিদি আছে। দিদি আছে। বাড়ি কোথায়? গড়বেতা। গড়বেতা। গড়বেতা কোথায়? ব্যানার্জি নামে স্কুল আছে ওই সামনে একদম। আমাদের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা এখন বর্তমানে কোন একটা সমস্যা শিক্ষার দিক থেকে। আঞ্চলিক সমস্যা আছে শিক্ষার দিক থেকে আমাদের ওখানে যেটা সমস্যা হচ্ছে কি, স্কুলে এখন পর্যাপ্ত মাঠ নেই, মানে ছেলে মেয়েদের যে প্রকৃতির সঙ্গে যে বিকাশ, মানে সেই বিকাশের সুযোগটা খুব কম আমাদের ওখানে, মানে পর্যাপ্ত মাঠের অভাব আছে ওই জায়গাটার ক্ষেত্রে। মানে সব জায়গাগুলো কনজাস্টেড টাইপের। তার কারণ হিসেবে তার কারণ হিসেবে কারণটা কি? কেন হয়েছে? মানে পর্যাপ্ত জায়গার অভাব, সেরকম জায়গা নেই খুব একটা। জায়গা কি প্রথম থেকে অভাব ছিল? হ্যাঁ স্যার, ওখানে ওই জায়গাটার অভাব আছে, মানে যে জায়গাটা স্কুলটা গড়ে উঠেছে তার চারপাশে প্রচুর বাড়ি ঘর আছে এবং মেন রোডের ধারেই স্কুল আর কি, সেখানে ওই জন্য ইয়ে করতে পারে। স্কুলের আশেপাশে অঞ্চলে বলে মেইন রোড আছে, তাহলে ওখানে যে শব্দের মাত্রাটা সেটা কত ডেসিবেল থাকা উচিত বলতো? 45 ডেসিবেল। নরমাল যেটা স্কুল চত্বর অঞ্চলে শব্দের যে তীব্রতাটা মাত্রাটা কত হওয়া উচিত বলতে পারছি না। কি পারবে স্যার? ইয়ে পরিবেশ পড়াও, এগুলো লিখবো না, শুধু সাবজেক্ট লিখে দিতে হবে, টপিক লিখে শুরু করব। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা অনেক তো সিনেমা দেখেছো তাই না? হ্যাঁ, আমিও অনেক সিনেমা দেখেছি। আচ্ছা, এই যে সিনেমা তোমরা দেখেছো, এখানের মধ্যে বলো তো কে রাজাদের সিনেমা দেখেছো? মিলি, ও তুমি রাজাদের সিনেমা দেখেছো তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে রাজাদের তোমরা সিনেমা দেখেছো, এই রাজাদের সিনেমাতে কিন্তু অনেক সময় কি হয় বলো তো, অনেক সময় যুদ্ধের ঘটনা থাকে, তাই তো? আচ্ছা, বেশ। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে এই যে রাজারা যে যুদ্ধ করে, এই যুদ্ধের সময় তারা কি ব্যবহার করে বলো? আচ্ছা দেখো, আমি একটা জিনিস লিখে দিচ্ছি বোর্ডে, সে তোমরা একটু লক্ষ্য করো তো। এরকম একটা জিনিস তারা ব্যবহার করে, বলতে পারবে কি এটা? হ্যাঁ, ঠিক কথা বলেছো, এটা হচ্ছে তরোয়াল। তারা তরোয়াল দিয়ে তারা যুদ্ধ করে, তাই তো? দেখবে এই যে রাজারা যখন যুদ্ধ করে, এই রাজাদের যুদ্ধের সময় তারা কিন্তু এই কোমরের কাছে কিন্তু তারা তরোয়াল রাখে এবং সেই তরোয়াল দিয়ে আরেকজন রাজাকে তারা আক্রমণ করে। তাহলে এই যে তরোয়াল দিয়ে যখন তারা আক্রমণ করছে, অন্য রাজা কি করে? অন্য রাজা কিন্তু একটা ঢাল ব্যবহার করে, সেই ঢাল দিয়ে কিন্তু অন্য আরেকজন রাজাকে প্রতিহত করে। আচ্ছা, ঢালটা কিরকম দেখতে হয় দেখো, এইরকম ঢাল দেখতে হয়। অর্থাৎ এই ঢাল দিয়ে তারা কি করে? তারা কিন্তু অন্য যে রাজা আক্রমণ করছে সে রাজাকে কিন্তু নিজের প্রাণ রক্ষা করে, তাই তো? এই ঢালটা কিন্তু এইভাবে তারা ব্যবহার করে। আচ্ছা, বলতে পারবে আমাদের শরীরেও কিন্তু এরকম একটা ঢাল আছে, যে ঢালটা দিয়ে আমরা কিন্তু বাইরের আঘাত থেকে আমাদের শরীরটাকে রক্ষা করি, তোমরা বলতে পারবে কেউ? আচ্ছা দেখো, এই যে ঢাল, এই ঢাল আমাদের শরীরে যখন আঘাত লাগে, এই আঘাত লাগার সময় কিন্তু আমরা প্রথম কিন্তু ওই ঢালটাকেই ব্যবহার করতে পারি, তাই তো? আচ্ছা বলো তো কি ঢাল? হ্যাঁ রমেশ বলো। হ্যাঁ, ঠিক কথা বলেছো, এটা হলো আমাদের চামড়া। অর্থাৎ আমরা যে কোনো জিনিস কিন্তু প্রথম কিন্তু আমাদের শরীরে আঘাত লাগলে কিন্তু চামড়াকেই আমরা ব্যবহার করি, ঠিক আছে? দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, এই যে হাত, এই দুটো হাত যখন আমরা ঠুকে দিচ্ছি, এই দুটো হাতকে ঠুকে দিলে কি হবে? আমাদের দুটো হাতে আঘাত লাগার কথা, কিন্তু আঘাত লাগছে না। কেন আঘাত লাগছে না? কারণ কি, এই যে চামড়া আমাদের শরীরে যে মাংসপেশি আছে, আমাদের যে হাড় আছে, আমাদের যে ভিতরে শিরা উপশিরা আছে, সেগুলোকে রক্ষা করছে। আচ্ছা মিলি, তুমি বলো তো, এই যে চামড়া, এই চামড়ার আরেকটা কি নাম আছে? হ্যাঁ, ঠিক কথা বলেছো, এই চামড়ার আরেকটা নাম হচ্ছে বর্ম। অর্থাৎ আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের শরীরের বর্ম সম্বন্ধে। কি জানবো? হ্যাঁ, আমাদের শরীরের বর্ম সম্বন্ধে আমরা জানবো। আচ্ছা দেখো তো, এই যে তোমরা এভাবে হাত করো, এই হাত করার পর এই জায়গাটা একটু চিমটি কাটো তো, লাগছে তাই না? হ্যাঁ, আমারও খুব লাগে। আচ্ছা
দেখো এবার তোমরা সবাই গালের দিকে তাকাও, এই গালের এই যে চামড়াটা এখানটা একটু চিমটি কেটে দেখো তো, লাগছে সবাইকার, তাই তো? কি রাহুল, তোমারও লাগছে তাই না? হ্যাঁ, আমাদেরও সবাইকারই ওখানে লাগে। এবার একটা কথা বলো, আমাদের যে এই যে হাত, এই হাতের এখানটায় চিমটি কেটে দেখো তো আমাদের লাগছে কিনা। লাগছে না, কম লাগছে, তাই তো? আচ্ছা বলতে পারবে আমাদের এখানে যখন চিমটি কাটছি বা আমরা যখন গালে চিমটি কাটছি আমাদের এত লাগছে, কিন্তু আমরা যখন এখানটায় যখন চিমটি কাটছি আমাদের কেন অতটা লাগছে না? কারণ কি, আমাদের চামড়ার মধ্যে পার্থক্য আছে, তাই তো? হ্যাঁ, কোনো জায়গার চামড়া কিন্তু খুব নরম হয়, আবার কোনো জায়গার চামড়া কিন্তু খুব শক্ত হয়, তাই তো? সেই জন্য আমাদের কিন্তু লাগছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। না থাক, চলে এসো, বসো। তুমি যে পড়ালে চামড়া, আমাদের প্রাথমিকের বইয়ের এই ত্বক বা বর্ম বা চামড়ার কতগুলো শ্রেণী বা ভাগ দেখানো হয়েছে? কটা স্তর আছে? চামড়া তিনটে স্তর, কি কি? এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। সেটাই কি? মানে সাধারণত তিনটে লেয়ারই হয় চামড়া। তিনটে তো বুঝলাম, হুম। কি কি? প্রাথমিকটা বলতে আছে না, মানে সাধারণত এই তিনটে লেয়ার আমি জানি আর কি। তিনটে লেয়ার, তিনটে নামগুলো আমি বলছি। নামগুলো কি প্রাথমিক বইয়ে কি দেওয়া আছে? না, জানা নেই স্যার। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো বললে? গর্বে। হবি কি তোমার? ওই স্যার গান করতে ভালো লাগে, গান টুকটাক, মানে গান শিখিনি কিন্তু গান করতে ভালো লাগে। গান করতে ভালো লাগে? হুম। কিরকম গান? ওই সিনেমা টুকটাক করি। সিনেমা পড়াশোনা করে? এক একে এক, দুই একে দুই, নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে না আর, আহা হা চণ্ডী তলায় ঢাকের আওয়াজ ঠ্যাং কুড়াকুর। এই গানটা কোন ছন্দের? ছন্দ বলতে পারছি না স্যার, মানে গান লেখা গানটা? জানি না। গায়ক কে? জানি। ঠিক আছে। আচ্ছা, স্কুলের একটা সমস্যা, হুম। ধরুন বাচ্চাদের মধ্যে চুরি করার প্রবণতা থাকে, হুম। মিথ্যে কথা বলার প্রবণতা থাকে। এই চুরি করার প্রবণতা কোনো একটা বাচ্চার মধ্যে আপনি দেখলেন, হুম। সেই প্রবণতা থেকে তাকে কি করে বের করে আনবেন? আমি প্রথমে আগে দেখবো যে সে কেন চুরি করছে, সেটা আমি প্রথমে লক্ষ্য করব। এবং যদি দেখি যে সে তার মানে অভ্যাসবশত এটা চুরি করছে, তাহলে তাকে বোঝাবো যে ভালো দিক বা খারাপ দিক সম্বন্ধে। চুরি করার তো ভালো দিক থাকতে পারে না, খারাপ দিকটাই বেশি। তো তাকে খারাপ দিকগুলো বোঝাবো এবং সেখান থেকে মানে বলবো আর তাকে। চুরি করা তো আলটিমেট চুরি করাই, সেটা অভাবেই হোক স্বভাবেই হোক। হুম। সেই ক্ষেত্রে আপনি কি স্টেপ নিতে পারেন এই বাচ্চাটার বিরুদ্ধে? স্টেপ বলতে তাকে প্রথমত বোঝাবো, মানে প্রাথমিকভাবে তাকে বোঝানোটাই আমি বোঝাবো। এবং তারপরে যদি সে চুরি করে তাহলে তার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই যে সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে শিক্ষা ব্যবস্থাতে, সেই সেমিস্টার সিস্টেম যেগুলো, তার দুটো খারাপ দিক বলুন। সেমিস্টার বলতে হয়তো শিশুদের ক্ষেত্রে সর্বাঙ্গীন বিকাশটা ঠিক মতো করে সম্ভব হয় না সেমিস্টার পদ্ধতির মাধ্যমে। যতটা পরিমাণ একটা নির্দিষ্ট কোর্সের পরে হয়, কিন্তু সেমিস্টারে সেটা কিন্তু হওয়ার সুযোগটা কম থাকে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে। আর দ্বিতীয়ত মনে পড়ছে না। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কি নাম? সন্তু নন্দী, কোথা থেকে আসছো? বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর থেকে? বিষ্ণুপুর কোথায় বাড়ি? বিষ্ণুপুর স্টেশন রোড, দুধবাড়ি। বাড়ি বিষ্ণুপুর স্টেশনটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। হ্যাঁ স্যার। কিছু জানা আছে? হ্যাঁ স্যার, মানে বিষ্ণুপুর স্টেশনটাতে আমাদের মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী মা সারদা দেবী, উনি যখন দক্ষিণেশ্বর যেতেন কলকাতায়, তিনি এখানে এসে হল্ট করতেন, তারপর রাতের ট্রেনে রানী শিরোমণিতে যেতেন। কোয়ালিফিকেশন কি আছে? লাস্ট কোয়ালিফিকেশন স্যার ইংলিশে মাস্টার ডিগ্রি করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, ডিস্টেন্স। বিএড করেছো? না স্যার, ডিএলএড করেছি। ডিএড করেছো? বিএড করোনি? না স্যার, বিএড করা হয়নি কেন? স্যার, কারণ প্রাইমারি শিক্ষকতায় তো এখন ডিএলএডটা বাধ্যতামূলক, সেজন্য ডিএলএড মাস্টার ডিগ্রি করার কি দরকার ছিল? মাস্টার ডিগ্রি স্যার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। তো পড়াশোনা কন্টিনিউ করতে গেলে মাস্টার ডিগ্রি করে তো বিএড, মানে ম্যাক্সিমাম ছেলেরাই তো বিএড করে। স্যার বিএড না করে ডিএলএডটাই করেছি। ডিএলএড এর জন্য তো আপনার উচ্চ মাধ্যমিক যথেষ্ট। হ্যাঁ স্যার। উচ্চ শিক্ষাতে গেছেন, কিন্তু তার পরবর্তী স্টেপে মানে
আপনি উচ্চশিক্ষা করেছেন কিন্তু আপনার মানে টার্গেটটা প্রাইমারি লেভেলে কেন? হাই স্কুলে তো স্যার বাচ্চাদের সাথে আমি মিশতে ভালোবাসি, বাচ্চাদের সাথে আমি থাকতে ভালোবাসি, মিশতে ভালোবাসি তাদেরকে। মিশতে ভালোবাসেন বলে বাচ্চাদের কে খুব ভালো লাগে। আমাদের তো অনেক বাচ্চা আছে। পাড়াতে অনেক বাচ্চা আছে, আপনি তো নিশ্চয়ই বেতনের জন্যই পড়াবেন। না স্যার, বেতন নয় বেতনের জন্য পড়ানো। আচ্ছা, আপনি স্বেচ্ছাসেবী ভাবে কাজ করেন? না স্যার, স্বেচ্ছাসেবী নয়, মানে প্রত্যেকটা কাজের জন্য কিছু না কিছু পারিশ্রমিক পাওয়া যায়, সেটা তো হ্যাঁ, কাজের। পারিশ্রমিক দিক থেকে দেখতে গেলে তাহলে তো আপনি হাই স্কুলে করলে বেশি পারিশ্রমিক। সব কাজের জন্য পারিশ্রমিক পাওয়া যায়? না, কিছু বিনা পারিশ্রমিকও কাজ আছে, যেগুলো ধরুন স্যার মানে সমাজসেবামূলক কাজ, সেখানে তো বিনা পারিশ্রমিকই আমরা কাজ করি, সেক্ষেত্রে তো বাড়িতে যে কাজ করে তার জন্য হ্যাঁ, সেখানে তো পারিশ্রমিক না স্যার। কি পড়াবে আজকে? স্যার আমি ইংলিশ পড়াবো। এটা বুঝতে হবে স্যার। না থাক, আমি ইংলিশ ইংলিশ পড়াবে। ওখানে আছে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে দেখো খুব ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, আজকে এই যে তারিখটা লিখলাম, বলতে পারবে আজকে কি বটে? হ্যাঁ, আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, ইংরেজিতে বলা হয় রিপাবলিক ডে। আচ্ছা, আমরা এর আগের দিনে শিখেছিলাম যে সেন্টেন্স কাকে বলে বা বাক্য কাকে বলে, আমরা এটা এর আগের দিনে জেনেছিলাম তো। হ্যাঁ রিয়া, তুমি কি বলছো? লিখিয়েছিলাম, হ্যাঁ লিখিয়েছিলাম, একটু বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম। আজকে দেখো স্কুল থেকে আসছি, আমরা কিছু না কিছু খেয়ে আসছি বা কিছু করে, আমরা সাইকেলে এসছি, কেউ কেউ আবার হেঁটে এসছি, আবার বাড়িতে যাব স্কুল শেষ করে। হ্যাঁ, তো ইংরেজিতে আমরা বাড়িতে যেমন আমরা একটা ফ্যামিলি আছে, মানে পরিবার আছে, তেমনি ইংরেজিতেও একটা ফ্যামিলি রয়েছে। এই ফ্যামিলিটা কি নাম জানো? এই ফ্যামিলিটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। কি বললাম? পার্টস অফ স্পিচ। একটা যখন আমরা সেন্টেন্স লিখছি, আমরা সেন্টেন্স মানে কি, বাক্য। হ্যাঁ, একটা সেন্টেন্স লিখছি, ধরো এই সেন্টেন্স আমরা, ধরো রহিম একটা সেন্টেন্স বলো তো। হ্যাঁ, আই এম এ বয়। আচ্ছা ঠিক আছে, আই এম এ বয়, ঠিক আছে, আই এম এ বয় লিখছি। আই এম এ বয়, এটা তো সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। তাহলে আই এম এ বয়, এখানে দেখো 4টে ওয়ার্ড রয়েছে। আমরা কি জানি, ওয়ার্ড দিয়ে লেটার হয়, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়, লেটার দিয়ে ওয়ার্ড হয়। তাহলে এখানে কটা ওয়ার্ড রয়েছে বলো সুপর্ণা, বলো তুমি। ও 4টে। হ্যাঁ, কি কি বলো তো? আই এম এ বয়, এই 4টে ওয়ার্ড রয়েছে। এই 4টে ওয়ার্ডের তো একটা নাম আছে, আমাদের প্রত্যেকের নাম আছে। আমার নাম আছে, তোমার নাম আছে, রিয়ার নাম আছে, আচ্ছা এদিকে রামের নাম আছে। আচ্ছা রাহুল, তুমি কি বলছো? তোমার নাম রাহুল? হ্যাঁ রাহুল, তাহলে ওটাও একটা নাম। এদেরও এই সেন্টেন্সটাতে একটা নাম রয়েছে প্রত্যেকের। এখানে এই যে 4টে ওয়ার্ড বললাম না, 4টে ওয়ার্ডের প্রত্যেকটা একটা নাম রয়েছে। কি কি? আইটা দেখো প্রোনাউন, আইটাকে কি বলা হয়? প্রোনাউন। এমটাকে কি বলা হয়? ভার্ব। এটা কি? এটা আমাদের এখনো জানা হয়নি, এটা আমরা জানবো। এটা হচ্ছে আর্টিকেল, এটাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল মানে হচ্ছে, ধরো কখন আমরা জানি যে ভাওয়েলের আগে এন বসে, কখনো কখনো এও বসে ব্যতিক্রমের ক্ষেত্রে, আবার কনসোনেন্টের আগে এ বসে। তারপরে ধরো আমি একটা যদি জায়গার নাম বলি, কলকাতা, এটা একটা জায়গার নাম, সেক্ষেত্রে আবার দা বসে। তাহলে আমরা পরে জানবো। তো এখানে এটা আর্টিকেল, তো আর্টিকেলটাকে বলা হয় অ্যাডজেক্টিভ হিসাবে ধরা হয়। কি ধরা হয়? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। আর বয়টা কি গো? বয় মানে তো বালক, বয়টা তো নাউন। বয়টা কি? নাউন। আমরা নাউন
পরে জানবো পার্টস অফ স্পিচ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বাক্যের অংশ, পার্টস অফ স্পিচ। এই যে আমরা কথা বলছি তার এক একটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের বাংলাটা কি? বাক্যের এক একটা অংশ, আমরা যে কথা বলছি তার এক একটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। হ্যাঁ, ইংরেজিতেও 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। কি কি আমরা বলো তো, আমরা একবার দেখে নিই কি কি। হ্যাঁ, নাউন, প্রথমে নাউন হবে, তারপর কি প্রোনাউন, তারপর কি আমার সাথে সাথে বলো তোমরা, নাউন, প্রোনাউন, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। দেখো বানানগুলো সবাই দেখে নাও ঠিকঠাক করে। ঠিক আছে, না চলে এসো। চলে এসো। বসো। আজকে যে ডেটটা তুমি লিখলে 26শে জানুয়ারি, এটা বিশেষ গুরুত্ব কি আছে? স্যার 26শে জানুয়ারি রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বলা হয়। কেন? কারণ এই দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল, আর 1950 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। 1950 সালে 1950 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। কবে গৃহীত হয়েছিল সংবিধান? 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল। গৃহীত হয়েছিল কবে? স্যার মনে নেই ওটা। আমাদের ভারতীয় সংবিধানে টোটাল কতগুলো শব্দ আছে? টোটাল কতগুলো শব্দ? কত? স্যার মনে পড়ছে না। আর্টিকেল টোটাল কতগুলো আছে? আর্টিকেল 21টা ধারা আছে। আর্টিকেল আছে 21টা। আমাদের যে সংবিধানটা তৈরি করতে খরচ প্রায় কত পড়েছিল? স্যার আমার জানা নেই। আচ্ছা, আপনি সাবজেক্ট লিখলেন বাটারফ্লাই। বাটারফ্লাই কি সাবজেক্ট? বাটারফ্লাই এটা বইটার নাম, ওটা ইংলিশের বইটার নাম হচ্ছে সাবজেক্ট ইংলিশ। আচ্ছা, বাটারফ্লাই লিখলেন। হ্যাঁ স্যার। এখন বাটারফ্লাই ধরুন। না স্যার, সাবজেক্ট বাটারফ্লাই নয়। আচ্ছা, আপনার দুটো ভালো গুণ বলুন। দুটো ভালো গুণ, ছাত্রদের সাথে মানে বন্ধু মানে আমাদের যে টিচার যে সংজ্ঞাটা রয়েছে, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। হ্যাঁ, তো বন্ধুসুলভ আচরণ করতে পারবেন, আমি সহজেই মিশতে পারি, আর আমি খুব পরিশ্রমী। দুটো দোষ কি হবে? কি আছে দোষের মধ্যে স্যার মানে আমি কোনো জিনিসটা ধরুন কাজ করছি, সেই কাজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি সেটার পিছনেই সময় দিয়ে থাকি, যতক্ষণ না এটা শেষ হচ্ছে। এটা আমার একটা বড় দোষ। আর কিছু দোষ নেই? এটা তো একটা দোষ দোষ, আছে আপনার নাকি? এটা তো দোষ বলে মনে হলো না, কারণ একটা কাজকে শেষ করাই তো উচিত। এটা দোষ কিভাবে বলছিলাম? স্যার মানে সামগ্রিক দিক থেকে যে ওই কাজটা না শেষ করে অন্যদিকে চলে যাওয়াটা, এটা একটা মানে অন্য ওই কাজটার আশায় না থেকে। একসঙ্গে অনেক কাজ করলে তো আপনি ডিস্ট্রাকশন বেশি হবে, আপনার তো চারদিকে মন যাবে, কোনো কাজটা তো ঠিক করা হবে না। এটা তো ভালো গুণ আপনার। স্যার দোষ তো সেরকম আমার কিছু মনে হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নাম কি? ধন্যবাদ স্যার। বাবাই পাল। বাবাই পাল, স্যার, বাড়ি কোথায় আপনার? বাঁকুড়ার জয়পুর থানায়। কোন সাবজেক্ট? সাবজেক্ট বললে স্যার বাংলা। বাংলা। তুমি কি নিজে কোনো বিষয়ে পড়াবে না আমরা করে দেবো? স্যার নিজেও রেডি করে এসছি, আপনারাও বলতে পারেন। তাহলে ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা বিষয়ে 4 মিনিটের জন্য। 4 মিনিট? 4 মিনিট। ঠিক আছে। সুপ্রভাত সকলকে। আচ্ছা, আজ তোমরা সবাই স্কুলে এলে, তো কিভাবে এলে? হ্যাঁ বলো। বাসে এসছো বা সাইকেলে এসছো, খুব ভালো, হেঁটেও এসছো। আস্তে আস্তে আমরা চারপাশে কি দেখতে পেলাম? অনেক কিছু দেখেছি। গাড়ি দেখেছি, তার সঙ্গে গাছ দেখেছি, এবং আরো অনেক মানুষজন দেখেছি। তো আজ আমরা গাছের ব্যাপারে জানবো।
এই গাছের ভূমিকা কি আমাদের জীবনে, গাছের সম্বন্ধে আজ আমরা অনেক কিছু জানবো। তাই আজ আমাদের পাঠ একটি গাছ অনেক প্রাণ। একটি গাছ অনেক প্রাণ। তোমরা পৃষ্ঠা বইয়ের দেখো 42 নম্বর পাতাতে আছে একটি গাছ অনেক প্রাণ। এই গাছের ব্যাপারে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে গাছ কি করে বা গাছের আসল কাজ কি। গাছ আমরা দেখেছি তো সকলে, হ্যাঁ ঠিক। এই গাছ খুব সুন্দর হয়ে থাকে, কিন্তু অনেক ফুল ধরে, ফুল গাছও আছে। এরকম ফুল গাছ দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর একটা ফুলের নাম বলো তো দেখি। ফুলের নাম জবা আর বা গাঁদা। কেউ গোলাপ ফুল দেখেছো? বাহ, সেই জবা, গাঁদা, গোলাপ, সেই ফুল গাছও আছে যারা কি করে দেখতে খুব সুন্দর। কিন্তু আরো অনেক গাছের কাজ আছে, সেই কাজের ব্যাপারে আজ আমরা একটু জানবো। এই কাজ বলতে গাছ আমাদের প্রথমেই কি করে, আমাদের জীবন বাঁচতে বা জীবন ধারণ করতে সাহায্য করে। এই জীবনের বেঁচে থাকি আমরা গাছের কারণে। গাছ থেকে আমরা কি কি পাই, কে কে বলতে পারবে বলো? জ্বালানি পাই। হ্যাঁ, আমাদের বাড়িতে গাছ জ্বালানো হয় বা কাঠ আমরা জ্বালিয়ে রান্না করি। এছাড়া অক্সিজেন পাই আমরা গাছ থেকে। কি পাই? অক্সিজেন বা O2। এই অক্সিজেনের সাংকেতিক নাম হলো O2। এই অক্সিজেন আমরা গাছ থেকে পেয়ে থাকি, যার জন্য আমরা বেঁচে থাকি। এবং গাছ কি করে, পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। কি করে? কার্বন ডাই অক্সাইড মানে CO2 এটা কি করে? গ্রহণ করে, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, সেটা গাছ গ্রহণ করে এবং O2 বা অক্সিজেন প্রদান করে। এছাড়াও গাছ থেকে কি পায়? ফল পাই। বাহ, ফল, দুটো ফলের নাম কে বলতে পারবে? আম আর জাম, কাঁঠাল, বেল। বাহ, খুব সুন্দর জিনিস। এই ফল আমরা খেয়ে থাকি, বিভিন্ন সিজনে এই ফল হয়ে থাকে। এই ফল খেয়ে আমাদের বেঁচে থাকতে সাহায্য হয়। গাছ থেকে আমরা আর কি পাই বলতে পারবে? খুব খাবার জিনিস যেটা, ধান, গম বা আমরা যে ভাত খাই, সেই ভাত আমরা, চাল আমরা গাছ থেকে পেয়ে থাকি। এই গাছের অক্সিজেন নিল এবং কার্বন ডাইঅক্সাইড নিল এবং অক্সিজেন প্রদান করলো। এর দ্বারা আমরা বেঁচে আছি এবং বনের নানা পশু পাখি সবাই বেঁচে আছে। শুধু আমরাই বেঁচে নেই, অনেক পশু পাখি বেঁচে আছে। গাছেতে নিশ্চয় তোমরা দেখে থাকবে কি থাকে, অনেক পাখি থাকে। এই গাছের ডালে কি বসে থাকে? অনেক পাখি বসে থাকে, যারা গাছের ডালে থাকে, বাসা করে এবং থাকে। আরো কি থাকে গাছ থেকে বলো? গাছের কি ব্যবহার দেখেছো আরো? হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার, যেটাকে বলে কাগজ। যেই আমরা বই পড়ছি, এই কাগজ, বই বা খাতা, আমাদের লেখালেখি, এই কাগজ, এই সমস্ত শিল্পে গাছের ব্যবহার হয়। সেই কারণে কাগজ শিল্পে গাছের ব্যবহার। তাই আমাদের কি করা উচিত? আমাদের কাগজের কি করব? অপব্যবহার করব না বা অযথা আমরা কাগজকে নষ্ট করব না, যার ফলে কি হয়, গাছ নষ্ট হয়ে যায়। অনেক কাগজের ব্যবহারের ফলে গাছের নষ্ট হয়। কাগজ আমরা বিশেষত কোন গাছ থেকে পাই কেউ বলতে পারবে? বাঁশ গাছ। বাঁশ। স্টপ। এই যে এখানে এখানে আচ্ছা, এই গাছের সঙ্গে প্রাণের কি সম্পর্ক? গাছ ছাড়া হয়তো পৃথিবীতে প্রাণের আবিষ্কারই হতো না। গাছের জন্যই হয়তো বিভিন্ন জীব জন্তু, পশু পাখি বা মানুষজন বেঁচে আছে, কারণ আমরা অক্সিজেন ছাড়া তো বাঁচতে পারবো না। তাই গাছের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, গাছের অক্সিজেন লাগে না? আচ্ছা, গাছ তো কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন প্রদান করে। কার্বন ডাই অক্সাইড কি কাজে ব্যবহার করে গাছ? আচ্ছা, খাবার তৈরি করতে বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি সেই প্রক্রিয়াতে তো অবশ্যই কার্বন ডাই অক্সাইড লাগে। করতে। কিন্তু গাছের যে নিজের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাতে অক্সিজেন লাগে না? সেটা হয়তো আমার জানা নেই স্যার। গাছে অরণ্য ধ্বংস করার প্রভাবগুলো কি কি? স্যার, প্রথমত যেটা বর্তমান দিনে গুরুত্বপূর্ণ কারণ দাবানল। কারণ আমরা দেখছি বড় ঘন না, জঙ্গল। অরণ্য ধ্বংস প্রভাবে কি? প্রভাব স্যার, জনজীবনে তো গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে, যেটা আমরা বৃষ্টিপাতের কম দেখতে পাচ্ছি, বা শীতকালে খুব ঠান্ডা পড়ে যাচ্ছে, গ্রীষ্মকালে বিরাট গরম হচ্ছে, জলের স্তর বর্তমানে বেড়ে যাচ্ছে এই গাছ না থাকার কারণে। বেড়ে যাচ্ছে জলের স্তর? হ্যাঁ স্যার, আমাদের যেমন
পশ্চিমবঙ্গেরই সুন্দরবনের লোহাচারা দ্বীপ বর্তমানে ডুবে গেছে। সমুদ্রের জলস্তর বাড়ছে। দেশের গাছ থাকার জন্য নাকি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য? গ্লোবাল ওয়ার্মিং স্যার মেনলি তো গাছের জন্যই হয়তো হচ্ছে, এর গাছের প্রভাব আছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। এছাড়া স্যার গাছের জন্য ব্যবহার যেমন হচ্ছে স্যার, গাছ লাগানো হচ্ছে না, যেটার কারণে স্যার জনজীবন বিপন্ন। আচ্ছা, যে কাগজের কথা বললেন, কাগজ প্রথম কোথায় আবিষ্কার হয়েছে? প্রথম স্যার এটা জানা নেই স্যার। এই গাছ লাগানো বা গাছ লাগাও প্রাণ বাঁচাও, আমরা মানুষ নির্দ্বিধাক্রমে গাছ কেটে ফেলেছি। যদি মানুষ গাছ লাগায় আর গাছ কাটে, তাহলে কি এর প্রভাব কম করে যাবে? হ্যাঁ স্যার, হয়তো সম্পূর্ণরূপে ঘটবেনি, কিন্তু কিছুটা তো হয়তো সেই প্রভাবটা নিষ্ফল করা যাবে। বর্তমান দিনে গাছ লাগানো হচ্ছে, কাটা বেশি বর্তমান হচ্ছে। যুগে এখন আমরা দেখতে পাচ্ছি বিগত 20-30 বছর ধরে গাছ লাগানোর একটা প্রক্রিয়া চলে এসেছে। স্যার। আগে তো ছিল না, না স্যার, ছিল না গাছ তো আপনি আপনি হয়েছে। স্যার। তাহলে আমাদের এখান থেকে তুমি একটা কি শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দেবে, মেসেজ বলতে স্যার, কি বার্তা দেবে? গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা যাবে যে কোনো ভাবে, তাদের যেমনই গাছ হোক। প্রাথমিক ভাবে তাদেরকে এটা শেখাও, গাছ কেটো না। কেটো না। গাছ লাগার কোনো দরকার নেই, তুমি 5 জন লাগাবো না, গাছ কেটো না। গাছ না কাটলে ও আপনিই গাছ লাগাবে। তাহলে এই পদ্ধতিটা আমাদেরকে ওদেরকে শিক্ষা দিতে হবে, গাছ কেটো না, গাছ কাটা বন্ধ করো, গাছ আপনিই লাগানো যাবে। গাছ এমনি গাছ ওর নিজস্ব বংশ বিস্তার নিজেই করবে। এটা হচ্ছে আমাদের কাছে একটা মেসেজ। ঠিক আছে।